Hello and welcome back to another interesting episode of Travel with Swagata. আমাদের এইবারের রাজগীর ট্রিপ নিয়ে এটা আমার চতুর্থ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে রাজগীরের ওয়াইল্ড লাইফ সাফারি বা নেচার সাফারিতে সারাটা দিন কাটিয়েছিলাম। রাজগীরে ঘুরতে যাওয়ার জন্য বর্তমানে সবথেকে বড় আকর্ষণীয় বিষয়বস্তুটি হলো এই রাজগীরের নেচার সাফারি। আমরাও রাজগীর বেড়াতে যাওয়ার কথা ভাবতেই প্রথমেই তাই নেচার সাফারি কিভাবে করব সেই নিয়ে অনেক আলোচনা শুরু করে দিই এবং পরে আমরা জানতে পারি যে এই নেচার সাফারির জন্য অনলাইন টিকিট কেটে যাওয়াটা হলো সবথেকে বুদ্ধিমানের কাজ। অফলাইন টিকিটও এখানে অ্যাভেলেবেল, কিন্তু তার জন্য সেই ভোর 4:30 থেকে লাইন দেওয়া আমাদের পক্ষে পসিবল ছিল না। তাই আমরা অনলাইনে পার হেড 150 টাকা করে এন্ট্রি ফিটা কেটে নিয়ে নেচার সাফারির জন্য পৌঁছে গিয়েছিলাম। আমরা মোটামুটি সকাল 9:30 নাগাদ পৌঁছোই। আমরা 9টার স্লটে টিকিট কেটেছিলাম। 9:30 সময় মেন গেট দিয়ে আমরা প্রবেশ করে যাই। আমাদের তার জন্য আইডি প্রুফ দেখাতে হয়েছিল। নেচার সাফারিতে ঢুকেই দেখি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, আর এখানকার সরকার যেরকম সুন্দরভাবে এই জায়গাটাকে মেনটেন করেছে সেটা সত্যি প্রশংসার যোগ্য। গেট দিয়ে ঢোকার পর এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা দিয়ে আপনারা যাবেন এন্ট্রেন্সের দিকে। এই এন্ট্রেন্স প্লাজা যেটার মধ্যে ঢুকে কিন্তু আপনারা দেখতে পাবেন টিকিট কাউন্টার আছে। যদিও বা আমরা আগে থেকেই সমস্ত রকম টিকিট কেটে গিয়েছিলাম বলে আমরা এখানে এসে আর কোনো টিকিট কাটিনি। তবে যদি আপনি এখানে আসার পর মনে করেন যে রাজগীরের নেচার সাফারি করার সাথে সাথে আপনারা জু সাফারিও করতে চান, যেখানে ওয়াইল্ড অ্যানিমালসদেরকে দেখানো হয়, তাহলে কিন্তু এইখান থেকে আপনারা টিকিট কালেক্ট করতে পারেন। এই স্লপিং দিয়ে ওপরে উঠে যাওয়ার পরেই এই মেন এন্ট্রেন্স প্লাজাটা আছে এবং এই মেন এন্ট্রেন্স প্লাজার বাঁ হাতে আছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে কিন্তু আপনারা চাইলে জুয়ের টিকিট কেটে নিতে পারেন, অবশ্যই যদি অ্যাভেলেবেল থাকে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু জুয়ের টিকিট অ্যাভেলেবেল ছিল। তবে আমরা মেনলি নেচার সাফারি করব বলে জু সাফারি টিকিট কাটিনি, কারণ আমরা জানতাম দুটো একসাথে করার মতো সময় একদিনে পসিবল নয়। তবুও আমার দিদি জামাইবাবুর ইচ্ছা ছিল জু সাফারি করার, কিন্তু ভাগ্যিস আমরা টিকিট কাটিনি, কারণ নেচার সাফারি করার পর আর জু সাফারি করার সময় আমরা পেতাম না। এরপর গিয়ে এইরকমভাবে লাইনে দাঁড়াতে হবে। এই লাইনটা আসলে একটা বাসের জন্য দিতে হচ্ছে। বাস এলে একটা বাসে 20 থেকে 25 জন উঠতে পারবে এবং সেই বাস আপনাদেরকে নেচার সাফারির মেন গেট অবধি নিয়ে যাবে। আমরাও গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি। এখানে লাইনের বেশ সুবন্দোবস্ত আছে, কোনো রকম তাড়াহুড়ো বা ধাক্কাধাক্কি হয় না এবং জায়গায় জায়গায় এরকম বসার জায়গাও করা আছে। যদি আপনার পায়ে ব্যথা করে লাইনে দাঁড়াতে দাঁড়াতে আপনি রেস্টও নিতে পারেন। 20-25 জন করে একবারে বাসে উঠতে থাকছিল এবং আমাদের লাইন এগোতে থাকছিল। ফাইনালি আমরা বাসে উঠে পড়ি এবং বাসটা বেশ কমফোর্টেবল ছিল, যেগুলোকে আমরা ট্রাভেলার বলি। ওই ট্রাভেলার বাস ওনারা প্রোভাইড করছিলেন। বাসে করে আমরা জঙ্গলের ভিতরের দিকে ক্রমশ অগ্রসর হই এবং এই যে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম সেই রাস্তাটা আমাদের টোটাল টাইম লেগেছে 20 থেকে 25 মিনিট। এইখানে গিয়ে আসলে আপনারা নেচার সাফারির মেন টিকিট কাউন্টার এবং মেন গেটটি পাবেন। এই রাস্তাটা কিন্তু খুব উপভোগ্য, কারণ দুধারেই জঙ্গল আর পাহাড় দিয়ে ঘেরা এই সুন্দর রাস্তাটা। যে বাসে করে আপনারা যাবেন সেই বাসটি রীতিমতো এসি বাস, তবে আমরা যেহেতু শীতকালে গিয়েছিলাম আমাদের কিন্তু এসি চালানোর প্রয়োজন হয়নি। ফাইনালি আমরা গিয়ে নেচার সাফারির মেন গেটের সামনে পৌঁছে যাই। নেচার সাফারির গেটটাও খুব সুন্দর দেখতে লাগে। আর এখানে এগিয়ে গিয়ে ডান দিকে এইরকমভাবে সমস্ত কিছুর প্রাইস দেওয়া আছে। গ্লাস স্কাই ওয়াক আর সাসপেনশন ব্রিজ একসাথে 150 টাকা, জিপ লাইন 100 টাকা, স্কাই বাইকিং 100 টাকা, এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা মজার খেলা যেগুলো আপনারা করতে পারেন নেচার সাফারির ভিতরে। আমরা যেহেতু অনলাইনে স্কাই ওয়াকের টিকিট পাইনি, সেই জন্য পরবর্তীকালে আমরা
এখানে গিয়ে স্কাইওয়াকের টিকিটের খোঁজ করি এবং আমাদের ভাগ্য এতটাই সুপ্রসন্ন ছিল যে আমরা গ্লাস ব্রিজ অর্থাৎ স্কাইওয়াকের টিকিট পেয়েও যাই। এই স্কাইওয়াকের টিকিট হলো পার হেড 150 টাকা করে। তবে একটা জিনিস আপনাদের পরিষ্কার করে বলে রাখি, স্কাইওয়াকে কিন্তু ছোট বাচ্চা অ্যালাউড নয়, অর্থাৎ আমাদের সাথে একটি 3 বছরের এবং একটি 4 বছরের বাচ্চা ছিল, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের গ্লাস ব্রিজে উঠতে দেয়নি, তাদেরকে বাইরে বসিয়ে রেখেই আমাদের গ্লাস ব্রিজে যেতে দিতে হয়েছিল। আর একটু আগে আপনারা দেখতে পেলেন যে টিকিট রুমের পাশে একটা লকার রুম আছে, সেইখানে চাইলে আপনারা আপনাদের কিছু ভারী লাগেজ জমা দিয়ে যেতে পারেন। আমরা আমাদের ভারী লাগেজগুলো সেইখানে রেখে দিয়ে তারপরে নেচার সাফারির ভেতরে ঢুকেছিলাম। বাস আমাদের যেখানে নামিয়ে দিয়েছিল তার থেকে খানিকটা পায়ে হেঁটে গিয়ে গ্লাস ব্রিজ ছিল। আমরা এখন রাজগীরের নেচার সাফারিতে এসেছি। একটা মেন গেট থেকে একটা বাস আমাদেরকে নেচার সাফারির গেটে নামিয়ে দিয়েছে। নেচার সাফারির গেটটা এই পিছনে নামিয়ে দিয়েছে। তারপরে আমরা এখন হেঁটে গ্লাস ব্রিজের দিকে যাচ্ছি। গ্লাস ব্রিজটা মোটামুটি নেচার সাফারির মেন গেট থেকে 100 মিটার মতো ডিস্টেন্স। তারপর গ্লাস ব্রিজ দেখে গ্লাস ব্রিজের সামনে থেকে ই ভেহিকেল অ্যাভেলেবেল আছে, ওগুলো নিয়ে আমরা আরও ভেতরে নেচার সাফারির ভেতরে যাব। ওয়েদার খুব সুন্দর, ডিসেম্বরের মিডিল এখন, খুব সুন্দর এখানকার ওয়েদার এবং এখানকার যে পরিবেশ সেটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু এরা মেনটেন করে রেখেছে। চলুন কী কী দেখা যায়। হার্ডলি 5 মিনিট থেকে 7 মিনিট হাঁটার পরই আমরা গ্লাস ব্রিজের এই সাইনবোর্ডটা দেখতে পাই, আর তারপরই দেখতে পাই অ্যারো দিয়ে লেখা আছে গ্লাস স্কাই ওয়াক। আমরা তো খুব এক্সাইটেড হই এবং এইভাবে সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে যাই। এইখানে যে বেঞ্চেসগুলো আছে সেখানেও চাইলে আপনারাও বসতে পারেন। তবে এই গ্লাস ব্রিজে আমরা ভেবেছিলাম অনেক ভিড় পাবো, কিন্তু খুব একটা ভিড় পাইনি। এইভাবে লাইন দিয়ে সবাই দাঁড়িয়েছিলেন, আমরাও এখানে লাইন দিয়ে দিই এবং টিকিটটা এই ধরনের ছিল, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পার হেড আমাদের লেগেছিল 150 টাকা। 17ই ডিসেম্বরে আমরা গ্লাস ব্রিজ ঘুরতে গিয়েছিলাম। অনেক লোক এইভাবে লাইন দিয়ে বসেছিলেন, পরপর নাম্বার এলে তবেই আপনি যেতে পারবেন। আর আমাদের সাথে যে বাচ্চা দুটো ছিল, আমরা আমাদের মা বাবাকে বসিয়ে রেখে বাচ্চা দুটোকে তাদের কাছে রেখে প্রথমে যাই, তারপরে আমরা ফিরে এলে আবার আমাদের মা বাবা যায়। সেই ক্ষেত্রে কিন্তু ওনাদেরকে আরেকবার প্রথম থেকে লাইনে দাঁড়াতে হয়নি, ওনারা সাইডে দাঁড়িয়েছিলেন। লাইনে দাঁড়াতেই আমাদের এরকম মোজা প্রোভাইড করা হয়, এই মোজাগুলো পরেই আপনি গ্লাস ব্রিজে যেতে পারবেন। রাজগীরের এই স্কাইওয়াক খুব ফেমাস, তাই আমরা মনে অনেকটা আশা নিয়ে এগিয়ে যাই এই স্কাইওয়াকের পথে। অনেক জায়গাতেই আজকাল এই গ্লাস ব্রিজ জিনিসটা তৈরি করা হয়েছে, তবে আমার লাইফে কিন্তু এইটাই ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স। এর আগে আমি কোনোদিনও গ্লাস ব্রিজে উঠিনি। গ্লাস ব্রিজে ওঠার সময় লক্ষ্য করি যে সিঁড়িগুলো পর্যন্ত কাঁচ দিয়েই তৈরি। এইভাবে বুক দুরু দুরু করতে করতে কাঁচের সিঁড়ি দিয়ে আমরা উপর দিকে উঠে চলি। এই গ্লাস ব্রিজে কিন্তু একবারে মাত্র 12 জন করেই উঠতে দেওয়া হয়। প্রথমে 12 জনকে যেতে দেওয়া হয়, সেই 12 জন ফিরে এলে তারপর আবার 12 জনকে যেতে দেওয়া হয়। এইভাবে ওনারা সুন্দরভাবে সিস্টেম করে রেখেছেন। আর গ্লাস ব্রিজে 10 মিনিটের বেশি কিন্তু কাউকে দাঁড়াতে দেওয়া হয় না। এই গ্লাস ব্রিজে যাওয়াটা একটা অপূর্ব অনুভূতি ছিল, আর আমার কাছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। চারদিকের পাহাড়টা দুর্ধর্ষ সুন্দর দেখতে লাগছিল, একটা দারুণ হাওয়া দিচ্ছিল, আর ভয় আমার তো প্রচণ্ড করছিল। গ্লাস ব্রিজটা কিন্তু কাঁপছিল রীতিমতো, আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম। তবে আমার দিদি এবং আমার হাজব্যান্ড খুব একটা ভয় পায়নি, আমি তো ভয়তেই খুব এনজয় করে নিয়েছি। আর আমি আপনাদের রেকমেন্ড করবো, এলে গ্লাস ব্রিজ কিন্তু মাস্ট ভিজিট। আমার কাছে গ্লাস ব্রিজ হলো আমার পুরো রাজগীর ট্যুরের সব থেকে ইন্টারেস্টিং আর সব থেকে সুন্দর পার্ট। গ্লাস ব্রিজ দেখার পর আমরা ওপরের পাহাড়ি রাস্তা ধরে চললাম সাসপেনশন ব্রিজ দেখতে। এই জায়গাটা আমরা একটা ভুল করে ফেলেছিলাম। আপনারা যদি কখনো গ্লাস ব্রিজ যান তাহলে গ্লাস ব্রিজ দেখে আবার যেই সিঁড়ি দিয়ে আপনারা গ্লাস ব্রিজ দেখতে উঠেছেন সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে প্লেন রাস্তা ধরে হেঁটে সাসপেনশন ব্রিজের দিকে যাবেন। আমরা সিঁড়ি দিয়ে না নেমে পাহাড়ি রাস্তা ধরে সাসপেনশন ব্রিজের দিকে যেতে গিয়ে খুব খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হই।
গ্লাস ব্রিজ থেকে এখন সাসপেনশন ব্রিজের দিকে যাচ্ছি। রাস্তাটা পুরো পাহাড়ি রাস্তা, পুরো উবার খাবার রাস্তা, যেতে কিন্তু বয়স্ক মানুষদের একটু কষ্টই হবে, আমাদের একটু কষ্ট হচ্ছে। আর রাস্তাটা বেশ অনেকটা রাস্তা, প্রায় কমসে কম 1-1.5 কিলোমিটার তো হবেই যতটা দেখতে পাচ্ছি। আমরা এখন অনেকটাই কাছাকাছি এসে গেছি, আর 80 মিটার গেলেই সাসপেনশন ব্রিজ। আর এই রাস্তাটা দেখুন কিরম, আমি দেখাচ্ছি। পুরো অল থ্রু দা রাস্তা না এইরকম পাথর ভর্তি, পুরো রাস্তাটা এইরকম পাথুরে রাস্তা। খুব কেয়ারফুলি, খুব মানে সাবধানে সাবধানে এই রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে, এতটাই পাহাড়ে পাথুরে রাস্তা। প্লেন হলে হয়তো এতটাই সময়ই লাগতো না। এই যে এখানে লেখা আছে সাসপেনশন ব্রিজ, আর 80 মিটার গেলেই সাসপেনশন ব্রিজটা পাওয়া যাবে। আর পুরো জঙ্গলের মধ্যে পাহাড় কেটে না এই জায়গাটাকে বানানো হচ্ছে, পুরোটাই জঙ্গল এরিয়া, মানে কিছুই নেই, শুধু জঙ্গল এরিয়া। খানিকটা যাওয়ার পর প্রথমে একটা বড় সাসপেনশন ব্রিজ আমরা দেখি, কিন্তু সেইটাতে মেনটেনেন্সের কাজ চলছে বলে সেইটা বন্ধ ছিল। এরপর আমরা আমাদের যে গন্তব্য ছিল সেই ছোট সাসপেনশন ব্রিজটাতে পৌঁছে যাই। এই ছোট সাসপেনশন ব্রিজটার সামনে যদিও লেখা ছিল এন্ট্রি ফ্রি 10 টাকা, কিন্তু কোনো এন্ট্রি ফ্রি লাগেনি। আর এই সাসপেনশন ব্রিজটাও বেশ রকম দুল ছিল যখন আমরা এটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সব থেকে বেশি শুরুর দিকটা শেষের দিকটার দুল ছিল, যখন মিডিলে গেছিলাম অতটা দুল ছিল না। আর নিচেটা পুরো খাদ আর এরকম একটা দুলন্ত ঝুলন্ত ব্রিজ, এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু মন্দ নয়। এটি একটি ছোট সাসপেনশন ব্রিজ, এখানে কোনো এজ লিমিট ছিল না, আমাদের বাচ্চারা আরামসে এইখান দিয়ে হেঁটে চলে আসে। এবং এই সাসপেনশন ব্রিজটা দিয়ে ক্রস করে আমরা আবার মেন রোডের দিকে অগ্রসর হই। যে মেন রোড থেকে আমাদের বলা হয়েছিল আমরা টোটো টাইপের ই ভেহিকেল পাবো, ওখানে গিয়ে আমরা এরম টোটো বা ই ভেহিকেলগুলোকে ভাড়া করি। আমাদের মাথা পিছু 20 টাকা করে লেগেছিল, যেটা আমাদেরকে নেচার সাফারির আরও ভেতরে নিয়ে যাবে, যেখানে গেলে আদার্স যে সমস্ত গেমস, যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সেইগুলো আমরা করতে পারবো। আর টোটো করে যখন আমরা যাচ্ছিলাম রাস্তাতে এইরকম সুন্দর সুন্দর সব মূর্তি বানানো ছিল, গাছ দিয়ে সাজানো ছিল, আর রাস্তাটাও বেশ ইন্টারেস্টিং ছিল। মনে হচ্ছিল যেন কোনো জঙ্গলের ভেতর দিয়ে আমরা সাফারি করছি। আসলেই এটা জঙ্গল এরিয়া, আর মাঝখান দিয়ে কেটে এইরকম রাস্তা বানিয়ে এই সমস্ত নেচার পার্কগুলো বানানো হয়েছে। এক্ষেত্রে বলে রাখি, নেচার সাফারির মধ্যে যদি আপনারা কোনো ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি করতে চান, সেই ক্ষেত্রে বাস আমাদের যেখানে নামালো সেইখান থেকেও টিকিট করে নিতে পারেন, আবার এখন টোটো আমাদের যেখানে নিয়ে যাবে সেখান থেকেও টিকিট করতে পারেন। দুটোই অপশান আছে। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল তাই টোটো থেকে নেমে প্রথমেই আমরা ওখানে একটা রেস্টুরেন্টে চলে যাই। যদি ওখানে একটি রেস্টুরেন্টই কিন্তু খাবারের জন্য অ্যাভেলেবেল, রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ছিল, এবং খাবারের দাম খুব একটা যে রিজনেবল তা না, একটু এক্সপেন্সিভের দিকেই ছিল, তবে সব কিছু কিন্তু ভেজ খাবার অ্যাভেলেবেল ছিল। আমরা চাউমিন, ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান অর্ডার করি, যার দাম মোটামুটি 300 থেকে 350 টাকা করে নিয়েছিল। আফটার লাঞ্চ আমরা নেচার সাফারির মধ্যে অগ্রসর হই। প্রথমেই ঢুকে আমরা একটা সাজানো গোছানো পার্ক দেখতে পাই। এই পার্কের মধ্যে একটা ট্রি হাউসও ছিল। এখানে অনেক সেলফি পয়েন্টস ছিল, যেখানে আপনারা মনের মতো অনেক ছবি তুলে নিতে পারেন। আর দূরে কিন্তু রাজগীরের পাহাড়কে খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছিল। এই চিলড্রেন্স পার্কে বাচ্চাদের খেলার জন্য অনেক রকম ইকুইপমেন্টস ছিল। সেখানে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে খুব এনজয় করেছে। যে কোনো বাচ্চাই কিন্তু গ্রুপে থাকলে এই পার্কে এসে খুব এনজয় করতে পারবে। এবং তারপরেই আমরা স্কাই সাইক্লিংয়ের জন্য টিকিট কেটে নিই, এবং স্কাই সাইক্লিংটা কিন্তু বেশ খানিকটা ভিতরে ছিল, পায়ে হেঁটেই আপনাকে ওই স্কাই সাইক্লিং অবধি যেতে হবে। যাওয়ার পথে আমরা দেখতে পাই যে রাস্তায় এরকম ওয়াল ক্লাইম্বিংয়ের ব্যবস্থা আছে। আমাদের তো খুব ইচ্ছে ছিল আমাদের বাচ্চারা করুক, কিন্তু এখানে 5 বছরের নিচে কোনো বাচ্চাকে টিকিট প্রোভাইড করা হচ্ছিল না। এইরকম সাজানো রাস্তা দিয়ে দুধারে জঙ্গল আর পাহাড়কে দেখতে দেখতে আমরা এগিয়ে যাই স্কাই সাইক্লিংয়ের দিকে।
আমার হাজব্যান্ড আর আমার জামাইবাবু দুজনে স্কাই সাইক্লিংয়ের টিকিট কেটেছিল। স্কাই সাইক্লিং করতে পার হেড 100 টাকা করে নেওয়া হচ্ছিল। এইভাবে একটা হেলমেট পরিয়ে আপনাকে একটা সাইকেলে বসিয়ে দেওয়া হবে এবং স্টেডিলি আপনাকে এই দড়িটা হাতে ধরিয়ে দেওয়া হবে। তারপরে আপনাকে জোরে জোরে প্যাডেল করে একটা দড়ির উপর দিয়ে সাইকেলে করে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে হবে। উফ, সত্যি দারুণ এক্সপিরিয়েন্স। কিন্তু যদিও আমি সাইক্লিং করতে পারি না বলে এই এক্সপিরিয়েন্সটা আমি উপভোগ করিনি, কিন্তু আমার জামাইবাবু আমার হাজব্যান্ড কিন্তু উপভোগ করেছিল। আমার কিন্তু এই জিপ লাইনটা করার খুব ইন্টারেস্ট ছিল, কিন্তু এখানে 45 কেজির ওপরে কাউকে নেওয়া হচ্ছিল না, সেই জন্য আমি জিপ লাইনটা করতে পারিনি। এই সমস্ত করতে করতে প্রায় 5-6 ঘন্টা সময় বেরিয়ে যায়। তারপরে আমরা আবার টোটো করে যেখানে বাস আমাদের আগে ছেড়ে দিয়েছিল সেই জায়গায় পৌঁছে যাই। এই ক্ষেত্রেও কিন্তু টোটো ভাড়া আবার 20 টাকা করেই নিয়েছিল। বাস আমাদের যেখানে ছেড়েছিল সেখানে গিয়ে দেখি আবার একটি বাস অপেক্ষা করছে আমাদের ফেরত নিয়ে যাওয়ার জন্য। আমরা সবাই মিলে আবার ফিরে যাওয়ার জন্য সেই বাসটিতে চেপে পড়ি এবং সেই বাসটি আবার আমাদেরকে সেই মেন এন্ট্রেন্স প্লাজা, যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম সেইখানে নিয়ে যায়। এই মেন এন্ট্রেন্স প্লাজায় গিয়ে আমরা দেখতে পাই যে সেখানে একটি অডিটোরিয়াম এবং একটি মিউজিয়াম আছে। প্রথমে আমরা মিউজিয়ামে প্রবেশ করি। মিউজিয়ামে প্রবেশ করে আমরা দেখতে পাই যে এখানে সেই আদি যুগে লক্ষ লক্ষ বছর আগে থেকে, যখন পৃথিবী একটা অগ্নিপিণ্ড ছিল তখন থেকে আর আজকের অবধি পৃথিবীর ক্রমবিবর্তনের রেপ্লিকা বানানো আছে, যেটা দেখে কিন্তু বাচ্চাদেরকে খুব সহজেই বিবর্তনের পদ্ধতিটা এক্সপ্লেন করা যেতে পারে। আমাদেরও কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগছিল। এছাড়াও এই মিউজিয়ামটিতে অনেক কিছুই দেখার মতো জিনিস সত্যি সত্যি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। সাধারণত পৃথিবীর ক্রমবিবর্তনের ধারা, পুরনো সব জিনিসপত্র ইত্যাদি দিয়েই কিন্তু এইগুলো সাজানো হয়েছে। এখানে মানুষের বিবর্তনেরও একটা রেপ্লিকা বানানো ছিল। আর ছিল দেওয়ালে বেশ কিছু সুন্দর সুন্দর পেন্টিংস। এই মিউজিয়ামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বাচ্চা থেকে বড় সকলেরই এর ভেতরটায় 10-15 মিনিটের জন্য ঘুরতে কিন্তু খুব ভালো লাগবে। তাই আপনারা যখনই রাজগীর নেচার সাফারিতে আসবেন তখন নেচার সাফারি শেষ করে এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট। এই জায়গাটি দেখার জন্য আলাদা করে কোনো রকম কোনো এন্ট্রেন্স চার্জ কিন্তু আপনাদেরকে দিতে হবে না। আপনারা যে 150 টাকা টিকিট কেটে নেচার সাফারির জন্য ঢুকেছিলেন সেই টাকার মধ্যেই এই মিউজিয়ামটি এবং তার সঙ্গে এই রকম একটা 3D বাটারফ্লাই রুম আপনারা দেখতে পারবেন ফ্রি অফ কস্টে। এই বাটারফ্লাই রুমটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। আলো দিয়ে সাজানো 3D বাটারফ্লাইজ একটা অন্ধকার রুমের মধ্যে এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো। তারপরে আমরা বেরিয়ে চলে যাই অডিটোরিয়ামের দিকে। আমাদের যদিও জানা ছিল না যে অডিটোরিয়ামে কতক্ষণ টাইম লাগবে বা কি দেখানো হবে, তবুও আমরা গিয়ে বেশ খানিকক্ষণ ওয়েট করি। লাস্ট যেটা 4টে শো ছিল সেই 4টে শোটা আমরা দেখি। এখানে মেনলি এনভায়রনমেন্টের প্রতি মানুষের কি কি কর্তব্য সেই নিয়ে একটা ভিডিও দেখানো হয়েছিল। ভিডিওটা মন্দ নয়, আপনারা যদি চান অপেক্ষা করে ভিডিওটা দেখতে পারেন। হ্যালো, আমরা এখন নেচার সাফারি শেষ করেছি, করে এসে এখানে একটা অডিটোরিয়াম আছে 180 ডিগ্রি অডিটোরিয়াম, ওইটাতে বসে আছি। এখানে কিছু দেখাবে, কি দেখাবে এখনো জানি না, কি দেখায় এটা দেখবো, দেখে তারপর আমরা এক্সিট পয়েন্ট দিয়ে এক্সিট করে যাব। এখানে পুরো নেচার সাফারিতে আমরা ঢুকেছি প্রায় সকাল 9:45 আর এখন ঘড়িতে বাজে 4:20। পুরো টাইমটাই আমাদের নেচার সাফারিতে লেগেছে। গ্লাস ব্রিজ কভার করেছি, সাসপেনশন ব্রিজ কভার করেছি, তার সাথে আমরা ওই সাইক্লিং করেছে, এইগুলো সব কিছু দেখে পার্কে, চিলড্রেন পার্ক আদার সব দেখে মোটামুটি 6 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তারপর এক্সিট করে যাবো এখান থেকে। এইভাবে দারুণ সুন্দর আনন্দ করে রাজগীরে আমরা আমাদের 3য় দিনটা শেষ করি। আর বলতে গেলে সত্যি কথা, রাজগীরের এই 3য় দিনটা স্মৃতির ডায়েরিতে লিখে রাখার মতো একটা অপূর্ব সুন্দর দিন। রাজগীর শহরে এই যে নেচার সাফারিটা বানানো হয়েছে না, এটা অপূর্ব সুন্দর একটা অ্যাডিশন রাজগীরের প্রাকৃতিক সৌন্দর্যের ওপর।
আর এর পরে আমরা সেই দিনই বিকেলবেলা রাজগীর থেকে পাড়ি দিই গয়ার উদ্দেশ্যে, এবং আমরা স্টে করেছিলাম বোদ্ধগয়ায়। আমরা রাজগীর থেকে গয়া কিভাবে গেলাম এবং বোদ্ধগয়াতে আমরা কি কি দেখলাম সেই সকল ভিডিওস আমার আপকামিং ব্লগে আসতে চলেছে। যদি আপনারা এত সুন্দর সুন্দর জায়গা আমার সাথে আরও ঘুরতে চান তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলতেই হবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওসগুলোকে লাইক করে আর তাতে কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের আপকামিং ভিডিওসের জন্য আমার চ্যানেলকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এই অবধি, দেখা হবে আমার আগামী ভিডিওতে। বাই বাই।